নিউজ 24 এর নিয়মিত সাপ্তাহিক আয়োজন প্রবাস পরবাস অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি লাকমিনা জেসমিন সোমা। আজকে আমরা এই অনুষ্ঠানে আলোচনা করতে চাই যে যারা এরই মধ্যে বিশ্বের নানা প্রান্ত থেকে দেশে ফিরে এসেছেন বা কোনো কারণে তাদের চাকরির মেয়াদ শেষ হয়েছে বা নতুন করে তারা বিদেশে ফিরতে পারছেন না, অনেকে লকডাউনে আটকা পড়েছেন, সেই সব প্রবাসীদের জন্য আসলে সরকার যে উদ্যোগগুলো নিয়েছে সেই উদ্যোগ কতটুকু কাজে আসছে বা সবচেয়ে যদি আরও সুনির্দিষ্টভাবে বলতে যাই তাহলে এই আটকে পড়া বা যেসব প্রবাসীরা ফিরে এসেছেন তাদের কর্মসংস্থানের বিকল্প কি ভাবছে সরকার এবং তারাই বা কেমন আছে সেই বিষয়গুলো আমরা জানতে চাই। এজন্য আমাদের সঙ্গে আলোচনায় যুক্ত হয়েছেন বিএমইটির মহাপরিচালক শামসুল আলম, আমাদের সাথে যুক্ত হয়েছেন শাকিরুল ইসলাম, তিনি অভিবাসী কর্মী উন্নয়ন প্রোগ্রামের চেয়ারম্যান, এবং একই সাথে আমাদের সাথে একজন অভিবাসী কর্মী যুক্ত হয়েছেন তফসির খান। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের ভার্চুয়াল স্টুডিওতে। শুরুতে আমি শামসুল আলম আপনার কাছেই যেতে চাই। আমরা সম্প্রতি একটি রিপোর্ট দেখেছি, একটি গবেষণা জরিপ চালিয়েছে ব্রাক উন্নয়ন সংস্থা। তারা বলছে যে 47% কর্মী তারা আসলে এই মুহূর্তে একেবারে কর্মহীন হয়ে পড়েছেন এবং যারা বিদেশ থেকে ফিরেছেন। এই রিপোর্টটি নিশ্চয়ই আপনারও নজরে এসেছে, কি বলবেন এই বিষয়ে যদি আপনার কোনো মূল্যায়ন থাকে? শামসুল আলম। ধন্যবাদ আপনাকে। আসলে আপনারা জানেন সারা বিশ্বে আমাদের প্রায় 1,20,00,000 অভিবাসী কর্মী কাজ করছে। বৈশ্বিক যে মহামারী কোভিড-19 জন্য গত 2020 সালের মার্চ মাস থেকে এই পর্যন্ত টোটাল কর্মী ফেরত এসছেন 5 লাখের। এটা 40% টোটাল কর্মীটা আসলে কম। এটা হয়তো আপনি ভালো জানেন। 5 লক্ষ এসছে ফেরত, 1 কোটির উপরে লোক কাজ করে বিদেশে। এর মধ্যে আপনার কত আমাদের 14 এপ্রিল থেকে এই বছরের যে লকডাউন হলো, এরপরে বিশেষ ব্যবস্থাপনায় 17 এপ্রিল থেকে যে বিমান চলছে, এর মধ্যে ফেরত এসছে প্রায় 50,000-এর মতো, আর প্রায় 1 লাখ প্লাস 1,05,000-এর মতো কর্মী আজকে পর্যন্ত বিদেশে গিয়েছে। এর মধ্যে আপনারা জানেন বিভিন্ন ধরনের বিভিন্ন কারণে কর্মীরা ফেরত আসে। 2020 সালের মার্চ থেকে যদি আমরা বিষয়টা বিবেচনা করি, কোভিড-19 এর কারণে চাকরি হারিয়ে এসছেন, অনেকে ছুটিতে এসছেন, ইকামা ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে এরকম লোক এসছেন, অসুস্থ হয়ে গেছেন, কোভিড না হলেও যেমন ইকামা ভিসার মেয়াদ শেষ হয়েছে, অসুস্থ হয়েছেন, এরা কিন্তু আসতেন। আর আটক বা সাজাপ্রাপ্ত কিছু ছিলেন মিডল ইস্ট থেকে। জি শামসুল আলম, আমি একটু স্পেসিফিক ভাবে আপনার কাছে জানতে চাই, যারা যে কারণেই হোক ফিরে এসেছেন, কিন্তু যেহেতু এরকম একটি জরিপ তারা চালিয়েছে, বলছে যে 47%-এর কোনো কাজ জোটেনি, তো যদি সেরকম হয় বা সংখ্যায় বা পরিমাণে যদি তার থেকে কমও হয় সেই পার্সেন্টেজটা, তাহলে তাদেরকে আসলে বিকল্প কর্মসংস্থানের আপনারা কি কি চিন্তা করছেন বা আমাদের অর্থনীতিতে কি তারা কোনো কাজে আসতে পারে কিনা? অবশ্যই আসতে পারে। এখন আমরা কিন্তু যখন কোভিড-19 শুরু হলো, আমাদের আসলে রিটার্নিং মাইগ্রেন্টের তেমন সুনির্দিষ্ট কিন্তু তথ্য আগে ছিল না মোটেই। কোভিড-19 এর কারণে বিদেশ ফেরত কর্মীদের আমরা একটা অ্যাপস করলাম, ডাটাবেস করলাম, যেখানে আমরা একাধিক পত্রিকা বিজ্ঞপ্তি দিলাম যে আপনারা রেজিস্ট্রেশন করেন। প্রথম সপ্তাহে 5,000, এভাবে করে 8,500 পরে কিন্তু আর কেউ রেজিস্ট্রেশন করে নাই। এজন্য এদের মধ্যে তো একটা অংশ তো অবশ্যই কর্মক্ষম যারা আছে তারা তো কাজ পায় নাই, এটা আসলে পুরোপুরি ঠিক না। যারা এসেছিলেন তাদের অনেকে কিন্তু চলে গেছেন, যাদের ভিসার মেয়াদ শেষ হয় নাই, ছুটিতে এসছেন, কোভিডের কারণে এসছেন, তারা কিন্তু গত জুনের পর থেকে বিশেষ মানে তারপর চলে গেছে। আর যারা আছে অনেকেই কিন্তু অনেকেই কাজ করার জন্য কিন্তু অনেকেই আগ্রহীও না। আপনারা জানেন সরকার এদের আত্মকর্মসংস্থানের জন্য ঋণের ব্যবস্থা করেছে প্রবাসী কল্যাণ ব্যাংকের মাধ্যমে। কল্যাণ থেকে মাননীয় প্রধানমন্ত্রী ফান্ড থেকে যে অত্যন্ত সহজ শর্তে 4%
সুদে তারা ঋণ শামসুল নিয়ে আলম, দেখুন। এই এই ঋণের বিষয়টি নিয়ে আমি আপনাকে আরো সুনির্দিষ্টভাবে আপনার কাছ থেকে জানতে চাইবো। একটু আপনাকে থামাতে হচ্ছে, আমি আবারও আসবো আপনার কাছে। শাকিরুল ইসলাম, আপনার অভিমত কি? আপনার কাছে জানতে চাই যে যদি যদি আসলে এরকম 47% বা এরকম একটি পরিমাণে যদি কাজ না জোটে, মানে তারা যদি আসলে কর্মহীন হয়ে থাকে, পুরো বৈদেশিক শ্রমবাজারে এর একটি প্রভাব পড়বে কিনা আপনার কাছে কি মনে হয়? প্রথমত ধন্যবাদ আপনাকে আজকের এই অনুষ্ঠানটা আয়োজন করার জন্য এবং আমাদেরকে ইনভাইট করার জন্য। স্যার যেটা বলছিলেন যে হ্যাঁ, 5 লক্ষ অভিবাসী কর্মী ফেরত এসেছে, তাদের অনেকেই আসলে কাজ করতে আগ্রহী না, অনেকেই ফেরত গিয়েছে, এগুলো সত্য। ঠিক একই সাথে আমি যে জায়গাটা বলতে চাই সেটা হচ্ছে যে যারা ফেরত আসছে তাদের জন্য আসলে ইকোনমিক রিইন্টিগ্রেশন বলি অথবা আমরা যে সাস্টেইনেবল রিইন্টিগ্রেশনের কথা বলি, এই ধরনের রিইন্টিগ্রেশনের কোনো ব্যবস্থা সরকারিভাবে আদৌ আছে কিনা। আমরা দীর্ঘদিন হলো এই বিষয়টাতে আমরা কাজ করছি এবং যে বিষয়টা সেটা হচ্ছে যে বাংলাদেশ থেকে শ্রমিক পাঠানোর জন্য যে উদ্যোগগুলো আমরা দেখি, ঠিক একইভাবে যারা ফেরত আসছে তাদের জন্য আসলে অর্থনৈতিক ইন্টিগ্রেশনের তেমন কোনো উদ্যোগ বা কোনো প্রোগ্রাম পরিকল্পনা এখন পর্যন্ত কিন্তু ওইভাবে নেই। এবং সেই কারণে যেটা হচ্ছে যে যারা ফেরত এসছে তাদের অনেকেই আসলে এখন পর্যন্ত কোনো কর্মসংস্থানের সুযোগ তৈরি করতে পারে নাই। আমরা অভিবাসী কর্মী উন্নয়ন প্রোগ্রাম ওকাপের পক্ষ থেকেও কিন্তু আমরা একটা জরিপ করেছি, প্রায় 400 ফেরত অভিবাসী কর্মীকে আমরা জরিপ করেছি এবং সেখানেও আমরা যেটা দেখতে পাচ্ছি, প্রায় অধিকাংশ মানুষ এখন পর্যন্ত তেমন কোনো কর্মসংস্থানের সুযোগ তৈরি করতে পারে নাই যারা আসলে দেশে থাকতে চায়। এবং এর অনেকগুলো কারণ আছে। প্রথমত হচ্ছে যারা ফেরত আসছে তাদের জন্য যে কর্মসংস্থানের সুযোগ তৈরির যে ব্যবস্থাপনা, সেই ব্যবস্থাপনা কিন্তু আসলে রাষ্ট্রীয় পর্যায়ে ওরকম নাই। কিছু বেসরকারি সংস্থা এখানে কাজ করছে, কিন্তু আমি যদি বলি যে একটা কম্প্রিহেন্সিভ প্রোগ্রাম এখানে যেটা থাকা দরকার সেইটার একটা অভাব আমরা দেখতে পাচ্ছি এবং এই কারণেই যারা ফেরত আসছে তারা কর্মসংস্থানের সুযোগ তৈরি করতে পারছে না। শাকিরুল দ্বিতীয় ইসলাম, যে আপনাকে ধন্যবাদ। আমি আবারও আসবো আপনার কাছে। আমাদের কাছে সাথে একজন অভিবাসী কর্মী, তিনি আটকা পড়ে আছেন অনেক দিন ধরে, তিনি আমাদের সাথে আছেন। তাফসির খান, তাফসির খানের কাছ থেকে তার অভিজ্ঞতার কথা একটু শুনতে চাই, কারণ তাফসির খান, আপনার কাছ থেকে জানতে চাই, আপনার যারা অন্য সহকর্মীরাও আছেন, আপনারা অনেকে ডিজিটাল প্ল্যাটফর্মে যুক্ত আছেন, ফেসবুক গ্রুপে বা হোয়াটসঅ্যাপ গ্রুপে আমরা দেখেছি। তো আপনার কাছ থেকেই জানতে চাই যে এই ফেরত আসারা আসলে কিভাবে, তাহলে তাদের অর্থনৈতিক কর্মকাণ্ড বা তাদের অর্থনৈতিক পারিবারিক অবস্থা এখন এই মুহূর্তে কেমন? আপনার যদি একটু অভিজ্ঞতার কথা শেয়ার করেন। তাফসির, আপনার অডিওটা আনমিউট করবেন, আমরা শুনতে পাচ্ছি না আপনাকে। তাফসির, আপনার কথা আমরা শুনতে পাচ্ছি না, আপনি আপনার ইয়ারফোনটি খুলে সরাসরি কথা বলে দেখতে পারেন। জি, এখন জি, এখন কথা শুনতে শোনা পাচ্ছি। জি যাচ্ছে জি আমার? জি জি, বলুন। জি, আসসালামু আলাইকুম। প্রবাস পরবাস অনুষ্ঠানে আমাকে ইনভাইট করার জন্য নিউজ আমরা একটু 24 কে সরাসরি অসংখ্য প্রসঙ্গে ধন্যবাদ। যাই। জি জি, জি, স্যার যেই কথাটা বললো যে 1,05,000 কর্মী চলে গেছে এই কোভিড এর মধ্যে, এটা অ্যাকচুয়ালি স্যার কোন দেশের জন্য বলছে সেটা স্যার ভালো বলতে তিনি পারবে। ওভারঅল বাট বলেছেন। আমাদের মালয়েশিয়া থেকে ছুটিতে এসে আমরা প্রায় 30,000-এর উপরে প্রবাসী দেশে আটকে পড়ে আছি কোভিড এর জন্য। আমাদের এইখানে 30,000 যে প্রবাসী আছে সবাই ছুটিতে এসে আটকে পড়ে আছে। এখনো পর্যন্ত কেউ চাকরি ছাড়া বা চাকরি নেই এই জন্য দেশে এসে আটকে পড়ে নাই। আমরা আপনার জ্ঞাতার্থে এবং জাতির উদ্দেশ্যে আমরা দেখাতে চাই, এই যে আমাদের স্লিপটা আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় এবং প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়, আমরা নভেম্বরের 20 তারিখ আমাদের লিখিত আকারে দাবিগুলা দিয়েছি। যখন কোভিড এর অবস্থা বাংলাদেশের যখন একটু নরমাল হয়ে আসছে, আমরা চাইছি বাংলাদেশ গভর্নমেন্ট টু মালয়েশিয়া গভর্নমেন্ট একটা আলোচনার মাধ্যমে যারা ছুটিতে এসে আটকে পড়ে আছে তাদেরকে পাঠানো হোক। ওই সময়ও তাদের আমাদের ভিসার প্রায় 80% লোকের ভিসার ভ্যালিড ডেট ছিল, কিন্তু তখনও আমাদেরকে কোনো ধরনের সহযোগিতা করা হয় নাই। আর স্যার যে কথাটা বলছি যে 4% সুদে আমাদেরকে লোন দেওয়া হচ্ছে, এটা কে পাচ্ছে স্যার ভালো বলতে পারবে। বাট আমি ব্যক্তিগতভাবে আমি যতটুকু জানি
যেহেতু আপনি আমরা একটা নিজে কি প্রবাসী লোনের জন্য প্ল্যাটফর্ম ট্রাই আছি, করেছেন কিনা? আমরা লোনের জন্য আমরা যখন ব্যাংকে দ্বারপন্ন হই, হয়তো অনেক ধরনের ক্রিটিক্যাল কাজ থাকে, সেজন্য আমরা আমাদের লোনগুলো আমরা পাচ্ছি না। আর বর্তমান যে অবস্থায় আমরা আছি, আমাদের 100% লোকের ভিসার ভ্যালিডেট শেষ। আমরা এখন কর্মহীন ভাবে দেশে জীবনযাপন করতেছি, গভর্নমেন্টের দ্বারা কোনো ধরনের ফাইন্যান্সিয়াল বা কোনো সহযোগিতা পাচ্ছি না। আজকে দেখেন বাংলাদেশে কৃষকরা প্রণোদনা পাচ্ছে, আজকে বাংলাদেশে যারা চিকিৎসক তারা প্রণোদনা পাচ্ছে। তাহলে রেমিটেন্স যোদ্ধারা যদি সেকেন্ড মুক্তিযোদ্ধা হিসেবে গভর্নমেন্ট অ্যালাউন্স করে থাকে, তাহলে তাফসীর খান, আমরা আপনাদের রেমিটেন্স জন্য যোদ্ধারা তো কি কোনো এই দেশের বেশ নাগরিক কিছু নয়? উদ্যোগ নিয়েছে, কিছুদিন আগেও আপনাদের রেজিস্ট্রেশনের জন্য বলা হয়েছে যাদের আর্থিক অবস্থা বেশ খারাপ, তাদেরকে স্থানীয় ভাবে তাদের যোগাযোগ করতেও বলা হয়েছে, কিন্তু সেই বিষয়গুলো আসলে আপনাদের কাছে তথ্য পৌঁছচ্ছে না নাকি? এই বিষয়টি নিয়ে নিশ্চয়ই শামসুল আলম উত্তর দিবেন। তার আগে একটি বিরতি নিচ্ছি, ফিরছি কিছুক্ষণের মধ্যেই। আরও একবার স্বাগত নিউজ 24 এর নিয়মিত সাপ্তাহিক আয়োজন প্রবাস পরবাস অনুষ্ঠানে। আজকে আমরা আলোচনা করছি ফেরত আসা কর্মীদের কর্মসংস্থান কিভাবে হবে, কেমন আছেন তারা, সেই বিষয়টি নিয়ে। আমাদের সাথে রয়েছেন বিএমইটির ডিজি মোহাম্মদ শামসুল আলম, এছাড়া আমাদের সাথে রয়েছেন অভিবাসী কর্মী উন্নয়ন প্রোগ্রামের চেয়ারম্যান শাকিরুল ইসলাম এবং অভিবাসী কর্মী তফসির আহমেদ। বিরতির আগে তফসির খান বলছিলেন যে তারা এই যে আটকা পড়ে আছেন প্রায় মালয়েশিয়া প্রবাসী যারা 1 বছর মতো বা তার বেশি সময় হয়েছে, অনেকের অর্থনৈতিক অবস্থা অনেক খারাপ দিকে, বা তারা ঋণের সরকারি যে উদ্যোগগুলো সেগুলো আসলে তারা সেইভাবে সেই সুযোগগুলো নিতে পারছে না। শামসুল আলম, আপনি এই বিষয়ে কি বলবেন? আপনার কাছ থেকে জানতে চাই তার এই প্রশ্নগুলোর উত্তর। আসলে মালয়েশিয়ার বিষয়টা একটু ভিন্ন, যেহেতু দুই দেশের সরকারের মধ্যে এই বিষয় নিয়ে আলোচনা চলছে। বর্তমান ওখানকার হাই কমিশনার, আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় এবং প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় আন্তরিকভাবে চেষ্টা করছেন, এতে কোনো ঘাটতি আছে বলে আমি মনে করি না। এটা আরেকটু ধৈর্য ধরতে হবে। আমার বিশ্বাস যে আগস্টের মধ্যে একটা ফয়সালা হয়ে যাবে, তখন আপনারা যেতে পারবেন। আর যারা যাবেন না, এদেশে ক্ষুদ্র উদ্যোক্তা থেকে শুরু করবেন, নতুন ইনিংস, নতুন কাজ, তারা প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে ঋণ নেন। আমি আবারও বলছি, যদি কোনো সমস্যা হয় আপনি আমার সাথে দেখা করুন, আমি কথা বলবো এবং তাৎক্ষণিকভাবে আপনি 1-2 দিনের মধ্যে ঋণ পাবেন। একটু গ্যারান্টি। যদি আপনি ওখানে যদি কোনো ব্যবস্থা করতে না পারেন, আপনি আমার অফিসে আসেন, আমি এমডির সাথে কথা বললে আপনার ঋণের ব্যবস্থা করে আপনাদের ঋণের ব্যবস্থা, এটুকু আমি গ্যারান্টি। শামসুল আলম খুবই দায়িত্ব নিয়ে কথাটি বললেন। ঋণ ছাড়া আপনারা ওভারঅল আসলে প্রবাসী কর্মীদের জন্য কর্মসংস্থানের আর কি বিকল্প চিন্তা করছেন এই মুহূর্তে? আমাকে বলছেন? জি শামসুল আলম। আমরা কিন্তু এই প্রবাসী কল্যাণ ব্যাংকের ঋণ নিয়ে একজন উদ্যোক্তা হবেন, আগে অন্যের কোম্পানিতে কাজ করছেন, এখন উনি লিডারশিপ নিজের হাতে নেবেন, এই প্রত্যাশা রেখে আমরা সারা দেশে আমার টিটিসি গুলোতে উদ্যোক্তা তৈরির জন্য প্রশিক্ষণের ব্যবস্থা নিচ্ছি। আমরা সারা দেশে ইতিমধ্যে একুআই এর মাধ্যমে উদ্যোক্তা তৈরির জন্য টিওটি প্রশিক্ষণ সম্পন্ন করেছি গতকাল। এখন আমাদের এই কোভিড এই লকডাউন খোলার পর থেকে আমরা শুরু করব। আশা করি যারা উদ্যোক্তা হতে চান আমাদের এখানে প্রশিক্ষণ নেবেন এবং ব্যাংক থেকে ঋণ নেবেন। শুরু করেন, যারা যেতে পারেননি শুরু করেন, আর যারা যাবেন তারা একটু ওয়েট করেন। আমার বিশ্বাস এই দিন থাকবে না। জি শাকিরুল ইসলাম, আপনি নিশ্চয়ই একটি বিষয় অ্যাড্রেস করবেন কিনা, যে শামসুল আলম বলছিলেন যে উদ্যোক্তা হওয়ার কথা এবং ঋণ প্রদানের কথা বলছিলেন, কিন্তু অনেকেই তো আমাদের প্রবাসীরা আছেন তারা বিদেশ থেকে অলরেডি অভিজ্ঞ হয়েই দেশে ফিরে, তারা অনেক ধরনের কাজ সেখানে করে থাকেন। তো যারা অভিজ্ঞতা নিয়েই দেশে ফেরেন তাদেরকে আসলে আমরা আমাদের উন্নয়নের সেই কাজগুলোতে বা সেই জায়গাগুলোতে আসলে তাদেরকে কাজে লাগাতে পারি কিনা, এই জায়গাটা কোনো গ্যাপ আছে কিনা বা সরকারি উদ্যোগের অভাব আছে কিনা? ধন্যবাদ। এই জায়গাটাতে আমি যেটা বলবো যে সরকারের ইতিমধ্যে একটা প্রোগ্রাম আছে যেটাকে বলা হয় আরপিএল, রিকগনিশন অফ প্রায়র লার্নিং। যারা এই বিভিন্ন দেশ থেকে বিশেষ কোনো বিষয়ে তারা স্কিল নিয়ে ফেরত এসেছে, তাদের স্কিলটাকে সার্টিফাইড করার জন্য একটা উদ্যোগ আছে, এবং এই উদ্যোগের মাধ্যমে যেটা হতে পারে যে এই তারা যদি সেই আরপিএল সার্টিফিকেটটা নিতে পারে এবং নেওয়ার পরে কিন্তু তারা আবার প্রবাসী কল্যাণ ব্যাংকের ঋণের মাধ্যমে তারা উদ্যোক্তা হতে পারে। এবং আমি স্যার যেটা বললেন যে উদ্যোক্তা প্রশিক্ষণের জন্য ইতিমধ্যে একটা টিওটি তারা করেছেন, আমি এটাকে সাধুবাদ জানাই যে এই উদ্যোগটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, যে যারা ফেরত আসছেন তাদের
যেহেতু আমাদের লোকাল বাজারে আসলে ওরকম কোনো জব প্লেসমেন্ট হওয়ার সুযোগ নাই, সুতরাং তাদেরকে আসলে উদ্যোক্তা হতে হবে এবং এই উদ্যোক্তা তৈরির সাথে সাথে স্কিলস ট্রেনিং এর যে সুযোগটা সেটাকে আরো প্রসারিত করতে হবে। বিষয়টা হচ্ছে যে বেশ কিছু উদ্যোগ কিন্তু আসলে সরকারের পক্ষ থেকে আছে, একেবারে যে নাই সেটা আমি বলবো না, কিন্তু ইমপ্লিমেন্টেশনের যে জায়গাটা, সেই ইমপ্লিমেন্টেশনের জায়গায় একটা ঘাটতি আছে। যে যারা মাইগ্রেন্ট ওয়ার্কার, যেমন তাফসীর ভাই যেটা বলছিলেন যে তারা যখন আসলে যান প্রবাসী কল্যাণ ব্যাংকে, তারা আসলে বিভিন্ন চ্যালেঞ্জ ফেস করে, তারা আসলে ওইভাবে সহজে ঋণটা পায় না। তারা যদি প্রশিক্ষণের জন্য যায়, আরপিএল এর জন্য যায়, সেখানেও কিন্তু আসলে বেশ কিছু চ্যালেঞ্জ আছে এবং যে কারণে মাইগ্রেন্ট ওয়ার্কাররা এই ক্ষেত্রে সেই সার্ভিসগুলোকে যথাযথভাবে নিতে পারছে না। এবং এই কারণে যেটা আমাদের দাবি সবসময় সরকারের কাছে, মন্ত্রণালয়ের কাছে, মাননীয় ডিজি মহোদয় এখানে আছেন, যে এই যে সার্ভিসগুলো যেগুলো ইতিমধ্যে সরকারের আছে, এগুলোকে কিভাবে আরো সহজ করা যায় যাতে করে আমার এই অভিবাসী ভাই বোনেরা এটাকে অ্যাভেইল করতে পারে। এবং এই জন্য আমরা যেটা দাবি করছি যে টিটিসির মাধ্যমে উদ্যোক্তা প্রশিক্ষণ এটা গুরুত্বপূর্ণ, ঠিক একই সাথে ডেমো যে অফিসগুলো আছে প্রত্যেকটা জেলাতে, তাদের মাধ্যমে কিন্তু আমাদের এই প্রবাসী ভাই বোনদেরকে বিভিন্ন সার্ভিস দেওয়া যেতে পারে। যে যে ফেরত আসছে সে কিন্তু অনেকটাই জানে না যে কিভাবে একটা লোনের জন্য অ্যাপ্লিকেশন করতে হবে, কিভাবে তার আসলে Exactly. কাগজপত্রগুলো তৈরি করতে হবে। সুতরাং সেই ধরনের সার্ভিসগুলো কিন্তু দেওয়ার সুযোগ আছে এবং আমরা বারবার দাবি করে আসছি মন্ত্রণালয়ের কাছে যে ডেমো এবং এই টিটিসির মাধ্যমে মাইগ্রেন্ট ওয়ার্কারদেরকে এই ধরনের সাপোর্ট সার্ভিসগুলো দেওয়া, যাতে করে তারা খুব সহজেই এই ঋণের জন্য অ্যাপ্লাই করতে পারে। আর আরেকটা যে কথা ঋণের ব্যাপারে, যেটা গ্যারান্টার, সবচেয়ে বড় সমস্যা হচ্ছে এই গ্যারান্টার একটা খুঁজে বের করা। একজন মাইগ্রেন্ট ওয়ার্কারের পক্ষে একজন গ্যারান্টার, বিশেষ করে সরকারি কর্মকর্তা, এটা খুঁজে বের করা কিন্তু একজন তৃণমূলে অবস্থিত অভিবাসীর জন্য খুবই কঠিন। এবং আমি যেটা বলবো এই জায়গাটাতে, প্রবাসী মন্ত্রণালয়ের মাননীয় সচিব জানুয়ারি মাসে একটা মিটিং করেছিলেন আমরা যারা অভিবাসী নিয়ে কাজ করি, এবং সেখানে তিনি আমাদেরকে এই আইনগুলা দিয়ে বলেছিলেন যে এখানে কোন কোন জায়গায় চ্যালেঞ্জ আছে এবং এটাকে কিভাবে আসলে ওভারকাম করা যায়। এবং আমরা প্রত্যেকেই কিন্তু সেখানে এই সমস্যাগুলো তুলে ধরেছিলাম এবং বলেছিলাম যে অন্তত এই জায়গাটা যেটা সবচেয়ে জটিল একজন অভিবাসী কর্মীর জন্য, যে সে নিজে তার একটা চেকের বই দিতে পারে, যেটা প্রাইভেট ব্যাংকগুলো আসলে দেয়। প্রাইভেট ব্যাংকগুলো কিন্তু গ্যারান্টর তার পরিবারের পক্ষ থেকে নেওয়া হচ্ছে। তারা জি কিন্তু শাকিরুল, এবং আপনাদের সেই সব আলোচনার প্রেক্ষিতেই তো কয়েকবার সংশোধনও হলো এবং শামসুল আলম তিনি নিজে দায়িত্ব নিয়েই বললেন যে আপনারা আসুন, তিনি অনেকটা এরকম কথা বললেন। তো সেক্ষেত্রে আমি একটু আবারও তফসির খান আপনার কাছে যাব। আপনার সহকর্মীরা বা আপনার পরিচিত জনরা তারা কি আসলে ট্রাই করেছেন? আপনারা কখনো এই যে সংশোধনের পরে অনেকটা ইজি করা হয়েছে যেটি শামসুল আলম বললেন, তো আপনারা কি আসলে এরকম ট্রাই করেছেন বা করতে যে কি ধরনের আপনারা প্রতিবন্ধকতা ফেস করেছেন ঋণ নেওয়ার ক্ষেত্রে? না, আসলে সত্যি কথা বলতে আমি সবসময় পছন্দ করি। আজকে সকালে আমি এই যে টক শোতে যাওয়ার আগে আমি একটু যে তথ্য নেওয়ার জন্য ব্যাংকে কল দিলাম। সত্যি ব্যাংক কর্তৃপক্ষ আন্তরিকতার সহিত আমাকেই বলছে যে আপনার অনেক টেলিভিশনে ইন্টারভিউ দেখছি, টক শো দেখছি, আপনি অন্তত পক্ষে ব্যাংকে আসেন, আপনি আয়সা আমাদের কাছ থেকে সুবিধাটা নিয়ে যান। তো সত্যিকার অর্থে তারা এখন আন্তরিক, হয়তো আমি নিজে টেলিফোন করাতে তারা আন্তরিক সহিতই কথাটা বলছে। আর আমি যে স্যারের কাছে যে রিকোয়েস্টটা স্যার বলতেছি যে স্যার আমরা হয়তো লোন নিয়ে হয়তো সাময়িক সময়ের জন্য স্যার চলতে পারবো, কিন্তু স্যার আমরা আমাদের কর্মস্থলে যে পরিমাণ শ্রম বা মেধাটা বিক্রি করে ওই জায়গাতে যে একটা অবস্থান করেছি স্যার, আমরা হয়তো আপনারা নিশ্চয়ই জানেন মালয়েশিয়াতে বাংলাদেশি শ্রমিকদের কে সবচেয়ে বেশি মূল্যায়ন করা হয়। এই জন্য মূল্যায়ন করা হয়, মালয়েশিয়াতে সব যতগুলা কাজ আছে, মেট্রো রেল বলেন, এলআরটি বলেন, সম্পূর্ণই বাংলাদেশি শ্রমিকদের মাধ্যমে সেটা তারা করে নিয়ে থাকে। এই জন্য সেই দেশের বিভিন্ন বড় বড় কোম্পানিগুলা কিন্তু আমাদেরকে বেশি মূল্যায়ন করে। আমরা কিন্তু ওই মূল্যায়নটা ধরে রাখার জন্য আমরা কিন্তু অ্যাম্বাসিডারের শরণাপন্ন হয় না কেউ, যে আমাদের কাজের প্রয়োজন। আমরা ছোট ছোট উদ্যোক্তা যারা আছি তারাই কিন্তু আমাদের দেশের বাইরের কর্মসংস্থানের সুযোগ করে দিতে পারি। তো সেই জিনিসটা যদি স্যার একটু মাথায় রাখতেন, তাহলে আমরা হয়তো যারা ভিসার ভ্যালিড ডেট ছিল 1 বছর, পূর্ণ 1 বছর ছিল, আমার মতো এরকম 80 জন লোকের পূর্ণ 1 বছর ছিল। তার মানে 30,000 লোকের মধ্যে 20,000 লোকেরই ভিসার ভ্যালিড ডেট ছিল গত বছর। এই বছরের মার্চে কারো জানুয়ারিতে ভিসার ভ্যালিড ডেট গুলো শেষ হয়েছে। এখন কি সমস্যা স্যার দাঁড়াইতেছে? সেই সমস্যাটা হলো অনেকেই এজেন্টের মাধ্যমে ভিসাগুলো রিনিউ করে থাকে, কিন্তু ওই সময় অ্যাম্বাসিডর
কখনো বলে নাই যে আপনারা এই যে এই কোম্পানির মাধ্যমে ভিসাগুলো করেন বা ওই কোম্পানির মাধ্যমে ভিসাগুলো করেন। তারা বলছে যে এখন পারমিট দিয়েছে আপনারা ভিসা করেন। যদি তারা এরকম আমাদেরকে বলতো যে এই কোম্পানিটা ভালো, এই কোম্পানির নামে আপনি ভিসা করেন, তাহলে জি। হয়তো আজকের যে তফসির, এই প্রেক্ষাপটটা বিষয়গুলো সেটা হইতো না। নিশ্চয়ই আমাদের আর মন্ত্রণালয় এবং একটু একই সাথে একটু সংশ্লিষ্ট আপনি যে আমাদের দেশের কথা প্রবাসীদের বলছেন। এখন যে সমস্যাটা, আমাদের প্রবাসীদের যে সমস্যাটা হচ্ছে, প্রবাসীরা এখন বিভিন্ন এজেন্টের টেলিফোন করলে টেলিফোন উঠায় না, তারা মাই ট্রাভেল পাসের জন্য কোনো সহযোগিতা করে না। আমি জি। চাই আপনার এই টকশোর মাধ্যমে স্যারের কাছে বিনীত অনুরোধ করব, একটা অ্যাপস এর মাধ্যমে যে সকল কোম্পানিগুলো সহযোগিতা করতেছে না, কেন করতেছে না, এটা এটার একটা তথ্য বা এটা একটা সঠিক রূপরেখা বের করার জন্য আমি জি স্যারের তফসির, মাধ্যমে আপনার কথা এই নিশ্চয়ই বুঝতে পেরেছেন শামসুল আলম। তারা তো প্রতিনিয়ত এই বিষয় নিয়ে কাজ করছেন এবং তিনি এরই মধ্যে উল্লেখ করেছেন যে আগামী আগস্ট নাগাদ হয়তো বা কিছুটা একটা সমাধানে আসতে পারবেন, তারা এমনটি প্রত্যাশা করছেন। তবে এই বিষয়ে শামসুল আলম আপনি নিশ্চয়ই তাকে আশ্বস্ত করবেন, আপনাদের যে উদ্যোগগুলো রয়েছে সেগুলো নিয়ে কথা বলবেন। আমাকে আরো একটি বিরতি নিতে হচ্ছে, ফিরছি বিরতির পর। আরও একবার স্বাগত প্রবাস পরবাস অনুষ্ঠানে। আমরা আজ কথা বলছি ফেরত আসা কর্মীদের কর্মসংস্থান নিয়ে, প্রবাসী কর্মীদের। শামসুল আলম, আপনার কাছে আবারও যেতে চাই। যেটি বলছিলাম, আমরা বিরতিতেই কথা বলছিলাম যে আমাদের যেসব কর্মীরা বিভিন্ন দেশে কাজ করছেন, তারা অনেক বড় মেগা প্রকল্পে কাজ করছেন, কিন্তু আবার আমরাই আমাদের বাংলাদেশে অনেক মেগা প্রকল্প এখন আলোচনায় আছে, অনেক প্রকল্পের কাজ হচ্ছে। তো বিদেশ থেকে যারা আসলে এই যে কাজগুলো শিখে এসেছে, আমরা যখন বিদেশি কর্মী ভাড়া করে আনছি, সেখানে আমাদের দেশের কর্মীরা এই সংকট মুহূর্তে তারা কাজের সুযোগ কেন পাচ্ছে না? আপনারা এটা নিয়ে ভাবছেন কিনা? দেখুন, এই ভাবনা থেকে কিন্তু আমরা যেটা আরপিএল এর কথা বললাম, সাইরুল শব্দ বললেন, এই আরপিএল এর উদ্যোগ নেওয়া রিকগনিশন অফ প্রায়র লার্নিং। আমার একটা কর্মী ওখানে গিয়ে একেবারে আনস্কিলড, সে রাজমিস্ত্রির যুগালি, সে 10 বছর চাকরি করে একটা দক্ষ মিস্ত্রি হয়েছে, জি। কিন্তু তার সার্টিফিকেট, উনি ফেরত আসার পরে আমরা আরপিএল এর উদ্যোগ নিয়েছি শুধু উদ্যোগী না, সম্পূর্ণ সরকারি খরচে আমরা এই বিটিভির অ্যাসেসরদের অ্যাসেস করাই, 4 দিনের ট্রেনিং করানোর পরে এতে 1950 টাকা খরচ দিতে হয় আমাদের ইয়েতে, ওই অ্যাসেসর বা অন্যান্য খরচ। আমরা টিটিসিতে কোনো খরচ নেই না। তারপরেও ওনাদের যাতায়াতের জন্য আমরা 1000 টাকা দিই সরকার থেকে, 2950 টাকা পার হেডে খরচ করি। একাধিক পত্রিকায় বিজ্ঞপ্তি দিয়েছি। এখানে কিন্তু কোনো চ্যালেঞ্জ নাই, যে কথা বললেন সাইরুল সাহেব, এই যে সরকারের যে এই মহৎ উদ্যোগ, এই ব্রিগেড হইতে শুরু করে বড় বড় টিটিসিগুলোতে আমরা এটা করছি, কিন্তু মিনিমাম 20 জন না হলে আমরা এটা করতে পারি না। বিজ্ঞপ্তি দিয়ে দেখে বিভিন্ন জায়গায় ইয়ে করেও কিন্তু আমরা এই ধারাটা কিন্তু আসানোর উপায় নেই, আমি মনে করি। এখনো চলছে, কিন্তু মানে যতটুকু হওয়ার কথা, এই যে 47% লোক এখনো বেকার, তারা এই আরপিএল এ কিন্তু উৎসাহী না। যেমন আমাদের এই যে সম্মানিত রিটার্নি কর্মী তাফসির খান বললেন, ওনার যে খ্রিস্টিয়ানি বিরতির সময় শুনলাম, উনি যে বড় বড় কাজ করছেন, ওনাকে এখানে কাজ দেওয়া কি এটা কোনোভাবেই হুট করে কাজ দেওয়া সম্ভব না। ওনার কাজ ওনাকে এখানে সৃষ্টি করে নিতে হবে। তবে সরকার বা আমরা যারা আছি, আমরা সহায়তা করব। তাফসির মনে তাফসির না, তাফসিরের মতো আরো যারা আছে, যারা ছোট কাজ করতেন, তাদের জন্য আমরা কাজ করছি সব সময়। তাদের ব্যাংক ঋণ বলেন, আমরা তাদের উদ্যোক্তা প্রশিক্ষণ দেব, আরপিএল প্রশিক্ষণ দিচ্ছি আমরা। এইগুলো তাদের এগিয়ে আসতে হবে। অনেকে আসছেন, দেখেন এমনও আছে কিন্তু অনেক কেস আছে যারা আসছে এই কোভিড এর মধ্যে ঘুরতেছে ফিরতেছে, তারা কিন্তু প্রশিক্ষণেও আসছেন না এবং কাজের জন্য আসছেন না, ঋণের জন্য ব্যাংকে যান নাই। আমি বলতে পারি যে ওই যে যারা দিচ্ছিলেন মালয়েশিয়া ফেরতদের মধ্যে তাফসির খান সহ যারা মন্ত্রণালয়ের স্মারকলিপিতে আসছেন, আমি 3-4 জনদের জিজ্ঞেস করি, তাফসির খানের মতো এতটা না, বলে স্যার আমি তো 7 দিনে 45,000 টাকা ইনকাম করি এই কন্ট্রাক্ট বেসিসে ইলেকট্রিশিয়ানে কাজ করে, আপনি আমার কি কাজ দেবেন? আমি কিন্তু তাকে কাজ দিতে চাইছিলাম। আমরা তো কিছু শিক্ষার সাথে ইন্ডাস্ট্রিতে লিঙ্কেজ থাকে, আমাদের বেতনে তাদের চলবে না। আমরা চাচ্ছি যারা যাইতে পারবেন তারা অবশ্যই যাবেন, যারা যাইতে পারবেন না তারা উদ্যোক্তা হন, আপনি কাজ করবেন। এখন আপনি লিডারশিপ নেন, আরো 10 জনকে কাজ দেওয়ার ব্যবস্থা করেন, কর্মসংস্থান সৃষ্টি করেন। জি ধন্যবাদ। তাইলে আমাদের এগিয়ে যাবে, আমরা আরো নিজেরাও সমৃদ্ধ হব। জি শামসুল আলম। শাকিরুল ইসলাম, শামসুল আলম যে কথাগুলো বলছেন, তারা অনেক অনেক ভালো উদ্যোগের কথা বলছেন সরকারের পক্ষ থেকে, যেটি আপনিও বলছিলেন। তো এই তথ্যগুলো আসলে আমাদের প্রবাসীদেরকে পৌঁছে দেওয়া যাচ্ছে কিনা বা কিভাবে পৌঁছে দেওয়া যেতে পারে, আপনি যদি একটু সংক্ষেপে বলেন।
আমি যেটা বলছিলাম যে যেটা দরকার একটা সমন্বিত উদ্যোগ দরকার, এবং এটা একটা ইনস্টিটিউশনাল মেকানিজম তৈরি করতে হবে আমাদের। স্যার যেটা বললেন একজন মহৎ মানুষ হিসেবে যে ওনার কাছে গেলে তাফসীর ভাই তার কাজের সুবিধাটা পাবে, লোনটা পাবে, কিন্তু জি এগুলো সবগুলাই হচ্ছে ব্যক্তিগত অ্যাপ্রোচ। আমি যেটা মনে করি যে এই ব্যক্তিগত অ্যাপ্রোচের জায়গা থেকে আমাদেরকে সরে এসে আমাদেরকে একটা ইনস্টিটিউশনাল মেকানিজম তৈরি করতে হবে। আমরা প্রত্যেকটা জেলায় ডেমোর অধীনে রিইন্টিগ্রেশন সার্ভিস সেন্টার তৈরি করতে পারি এবং সেই ইন্টিগ্রেশন সার্ভিস সেন্টার থেকে প্রত্যেকটা রিটার্নি মাইগ্রেন্ট ওয়ার্কারদেরকে আমরা সাপোর্ট দিতে পারি। এবং এখানে যে কথাটা গুরুত্বপূর্ণ আমি যেটা বলছিলাম বিরতির সময়, যে এক একজন রিটার্নি মাইগ্রেন্ট ওয়ার্কার হচ্ছে ইন্ডিভিজুয়াল লেভেল অফ স্কিলস নিয়ে ফেরত আসে, এক্সপিরিয়েন্স নিয়ে ফেরত আসে, তারা বিভিন্ন ধরনের স্ট্যাটাস নিয়ে ফেরত আসে। সুতরাং এগুলো কিন্তু বিবেচনা করতে হবে। তাফসীর ভাই আজকে সে তার কর্মস্থলে ফেরত যাওয়ার জন্য উদ্গ্রীব। সুতরাং তার বিষয়টা কিন্তু আমাদের তার মতো করে চিন্তা করতে হবে যে তারা কিভাবে বিদেশে ফেরত যেতে পারে, তার উদ্যোগ। কিন্তু যারা আসলে দেশে থাকতে চায় এবং এই যে দেশে থাকতে গেলে তার আসলে স্কোপ গুলা কি, অনেক সময় যেটা বলা হয় যে মাইগ্রেন্ট ওয়ার্কাররা প্রশিক্ষণ নিতে আগ্রহী না, মাইগ্রেন্ট ওয়ার্কাররা এটা করতে চায় না, সেটা করতে চায় না। কিন্তু আমি যদি মাইগ্রেন্ট ওয়ার্কারের জায়গায় দাঁড়িয়ে কথাটা বলি যে আমরা যে সাপোর্ট সার্ভিস গুলা দিচ্ছি, আমরা যে পত্রিকায় বিজ্ঞাপন গুলা দিচ্ছি, সেগুলোকে আসলে মাইগ্রেন্ট ওয়ার্কারদেরকে রিচ করতে পারি কিনা। সুতরাং এক্স্যাক্টলি যদি মাইগ্রেন্ট ওয়ার্কারদের রিচ করতে হয় তাহলে তাদেরকে আউটরিচ করতে হবে, এবং আউটরিচ করতে গেলে একেবারে তৃণমূলে গ্রাম পর্যায়ে তাদেরকে এই এবং ইনফরমেশন সমন্বিত উদ্যোগ এবং একটা দরকার। সমন্বিত উদ্যোগ, জি এবং জি সেখানে যেটা দরকার যে সরকারের সবাইকে সাথে, জি জি শাকিরুল ইসলাম, সরকারের সাথে এবং ধন্যবাদ। আমরা যারা আছি জি একসাথে আপনার কাজ। আপনার বার্তাটি বুঝতে পেরেছি। তফসির খান, আপনার যদি শেষ কোনো মন্তব্য থাকে আপনি বলতে পারেন খুব সংক্ষেপে। আসলে সত্যিকার অর্থে মন্তব্যের কোনো কিছু নাই। বর্তমানে যা দেখতেছি হয়তো আমাদের কপালটাই খারাপ, যার জন্য দেওয়ালে পিঠ ঠেকে গেছে। এখন আর পড়ার কিছু নাই, মন্তব্য বলতে কিছু করতে চাই না। তবে ডিজি স্যার যেহেতু এখানে আছে, স্যারের কাছে বিনীত অনুরোধ করব, 1 বছর 5 মাস যাবত আমরা দেশে আটকে পড়ে আছি। যখন আমাদের ভিসার ডেট ছিল, ভিসার ভ্যালিড ডেট ছিল, তখন আমরা অনেক চেষ্টা করেছি, শত অনুরোধ করেছি আমাদেরকে পাঠানোর ব্যবস্থা করেন। এখন যেহেতু আমাদের ভ্যালিড ডেট গুলা চলে গেছে অলরেডি ভিসার, তাহলে আমরা যারা আছি এখন দেখা গেল অনেকেই আপনাদের টেলিভিশনে বলেন, অনেকেই আমাদেরকে টেলিফোন করে যে তাদের ভিসা যে কোম্পানির মাধ্যমে লাগানো বা এজেন্টের মাধ্যমে, সেই এজেন্ট গুলা তাদের ফোনগুলা রেসপন্স করতেছে না, কেউ টাকা নিচ্ছে তাদের সাথে যোগাযোগ করতেছে না, অনেক ধরনের সমস্যা। এখন আমরা চাই স্যারের মাধ্যমে সরকারকে, মাননীয় প্রধানমন্ত্রী সে অবশ্যই আমাদের রেমিটেন্স যোদ্ধাদের জন্য সর্বোচ্চ ত্যাগ স্বীকার করবে। আমরা আশা করি জাতির যখন দুর্ভিক্ষ দুর্দিন চলে আসে সেই সেটা সহযোগিতা করে। তাই জি আপনার এই টকশোর মাধ্যমে আমি চাই, আমরা তো জি অনেক দিন তফসির খান, যাবত আপনাকে মন্ত্রী অনেক মহোদয়ের ধন্যবাদ। কাছে আপনার এই গেলাম, বার্তাটি সবার কাছে নিশ্চয়ই গেলাম। সংশ্লিষ্টরা শুনবেন। শামসুল আলম স্যার তিনি আছেন, এবং একই সাথে বাকিদেরও ধন্যবাদ। শামসুল আলম আপনাকে ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। শাকিরুল ইসলাম আপনাকেও ধন্যবাদ। আসলে সমন্বিত উদ্যোগের মাধ্যমেই হয়তো এই প্রবাসী কর্মী যারা আছেন তাদের কর্মসংস্থান, একই সাথে তারা যাতে খুব দ্রুত ফিরতে পারেন তাদের কর্মস্থলে, সেই ব্যবস্থা হবে এটি প্রত্যাশা করি। পরবর্তী আয়োজন দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। এতক্ষণ আপনাদের সাথে ছিলাম আমি লাকমিনা ইয়াসমিন সোমা।